প্রথমে জানিয়ে দেব, টাকা বকেয়া রেখেছে যুক্তরাষ্ট্র, শান্তিরক্ষী বাহিনী কমাচ্ছে জাতিসংঘ। তারপর জানিয়ে দেব, আল আকসার মালিক এখন ইসরায়েল, বেন গভরের বক্তব্যে ক্ষুব্ধ আরব বিশ্ব। এখন জানিয়ে দেব, গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করল ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব, শান্তি চুক্তি নিয়ে ১.৫ বছর টালবাহানার পর নতি স্বীকার, নেতানিয়াহুর পতন কি শুরু? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। টাকা বকেয়া রেখেছে যুক্তরাষ্ট্র, শান্তিরক্ষী বাহিনী কমাচ্ছে জাতিসংঘ। হঠাৎ করেই আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। মূলত যুক্তরাষ্ট্র তাদের প্রদেয় টাকা বকেয়া রাখায় এই সংকট দেখা দিয়েছে। ফলে আগামী কয়েক মাসের মধ্যে ৯টি শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এখন যে পরিমাণ শান্তিরক্ষী আছেন তার ১/৪ করানো হবে। জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, এই পরিকল্পনায় ১৩,০০০ থেকে ১৪,০০০ সেনা ও পুলিশ সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অনেক বেসামরিক কর্মীরও চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা দেশ হল যুক্তরাষ্ট্র। মোট বাজেটের প্রায় ২৬% দেয় তারা। দ্বিতীয় স্থানে আছে চীন, তারা দেয় প্রায় ২৪% অর্থ। কিন্তু যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘে তার $২.৮ বিলিয়ন বকেয়া রেখেছে। ফলে অর্থের বড় রকম টান দেখা দিয়েছে। নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই দেশটির $১.৫ বিলিয়ন বকেয়া ছিল, আর এখন আরও $১.৩ বিলিয়ন যোগ হয়েছে তার সঙ্গে। যুক্তরাষ্ট্র জাতিসংঘকে জানিয়েছে তারা শিগগিরই $৬৮০ মিলিয়ন পরিশোধ করবে। তবে দেশটির জাতিসংঘ মিশন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অগাস্টে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত $৮০০ মিলিয়ন শান্তিরক্ষী তহবিল একতরফাভাবে বাতিল করেন। তার প্রশাসনের বাজেট দফতর ২০২৬ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সব তহবিল বাতিলের প্রস্তাব দিয়েছে, কারণ তাদের মতে মালি, লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রের মিশনগুলো ব্যর্থ হয়েছে। এমন সিদ্ধান্তের কারণে প্রভাবিত হবে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কোসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, গোলান মালভূমির নিরস্ত্রীকৃত এলাকা অর্থাৎ ইসরায়েল ও সিরিয়া সীমান্ত এবং আবিয়াই অর্থাৎ দক্ষিণ সুদান সীমান্তবর্তী প্রশাসনিক অঞ্চল এলাকার শান্তিরক্ষী মিশন। উল্লেখ্য, এর মধ্যে বেশ কিছু মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী আছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, সংস্থাটি তার ৮০তম বার্ষিকীতে গুরুতর অর্থ সংকটে পড়েছে এবং কার্যকারিতা বৃদ্ধি ও ব্যয় হ্রাসের নতুন উপায় খুঁজছে। আল আকসার মালিক এখন ইসরায়েল, বেন গভীরের বক্তব্যে ক্ষুব্ধ আরব বিশ্ব। গাজা যুদ্ধের অবসানের বিষয়ে মিশরে যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তখন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বুধবার আল আকসা প্রাঙ্গণ পরিদর্শন করে ঘোষণা দিয়েছেন, আল আকসার মালিক এখন ইসরায়েল। এতে করে আরব বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসায় বেন গভীরের ১১তম সফর, যেখানে ইসলামের তৃতীয় পবিত্র স্থান রয়েছে। মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়েই বেন গভীর দাবি করলেন যুদ্ধ জয়ের। বললেন, আল আকসা এখন ইসরায়েলের। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আর সেই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সৌদি আরব, জর্ডান সহ একাধিক দেশ গভীরের এই দাবির কড়া নিন্দা করেছে। বেন গভীরের এই আগ্রাসী মন্তব্যে এমন সময় ঘটল যখন মুসলিম বিশ্ব বারবার আল আকসার পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছে। তার এই সফরকে ফিলিস্তিনি ও আরব নেতারা নতুন করে উস্কানি ও দখলদার নীতির অংশ হিসেবে দেখছেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলেছে, আল আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। ফিলিস্তিনি ভূখণ্ডের ওয়েস্ট ব্যাংকের অংশ পূর্ব জেরুজালেম আদতে ইসরায়েল অধিকৃত অঞ্চল। সেখানেই রয়েছে সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র আল আকসা মসজিদ। আবার সেই চত্বরেই রয়েছে ইহুদিদের ধর্মস্থান টেম্পল মাউন্ট। সংবেদনশীল এই এলাকা ঘিরে অতীতেও একাধিকবার সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এবং প্যালেস্টাইন।
এই পরিস্থিতিতে বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী আল-আকসা চত্বরে দাঁড়িয়ে গাজায় চূড়ান্ত বিজয়ের ঘোষণা করেন। হামাসও এই সফরের নিন্দা করেছে, এটিকে ইচ্ছাকৃত উস্কানি বলে অভিহিত করেছে। আল-আকসার পবিত্রতা এবং বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিকে ধাক্কা দেবার অভিযোগ তুলেছে বেন গভিরের বিরুদ্ধে। গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করল ইসরায়েল। গাজা থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরই আইডিএফের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে তারা হামাসের সঙ্গে জিম্মি যুদ্ধবিরতি সমঝোতা চুক্তির অংশ হিসেবে গাজা ভূখণ্ড থেকে আংশিকভাবে সরিয়ে নিতে সেনা সদস্যদের প্রস্তুতি শুরু করেছে। আইডিএফ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে আইডিএফ চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনের প্রস্তুতি শুরু করেছে। প্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনী জানিয়েছে তারা নিকট ভবিষ্যতে সামঞ্জস্য কিনা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। শান্তি চুক্তি নিয়ে ১.৫ বছর টালবাহানার পর নতি স্বীকার, নেতানিয়াহুর পতন কি শুরু? গাজায় ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে স্বাক্ষরিত শান্তি চুক্তি ইসরায়েলি রাজনীতিতে এক নতুন অধ্যায়ে খুলে দিয়েছে। কিন্তু এই অধ্যায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন কি রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবেন? সংবাদ মাধ্যম আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক নূর ওদেহের মতে, এটা সবারই জানা ছিল যে ইসরায়েল নিজে থেকে এই গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করবে না। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর চাপেই নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। ওদেহ লিখেছেন, ট্রাম্পের চাপ না থাকলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার কখনোই এ পর্যায়ে সমঝোতায় আসত না। আর ট্রাম্পের নেতৃত্বাধীন ফেডারেল সরকারের ২ বছর সময় লেগেছে ইসরায়েলকে থামাতে বাধ্য করতে। তিনি উল্লেখ করেন, নেতানিয়াহু চাইলে আগেই এমন একটি চুক্তি করতে পারতেন। তিনি ১-১.৫ বছর আগেও এই সমঝোতায় পৌঁছাতে পারতেন, কিন্তু ইচ্ছাকৃত এবং একরকমের কারণে তিনি করেননি। বরং ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলা শুরুর পর থেকে একাধিক শান্তি প্রচেষ্টা নস্যাৎ করেছেন। এমনকি চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙেছিলেন, যা বহাল বা কার্যকর থাকলে হয়তো তখনই সব ইসরায়েলি বন্দী, মৃত কিংবা জীবিত, মুক্তি পেতে পারতেন। ওদেহের বিশ্লেষণে বলা হয়েছে, এখন বৃহস্পতিবারের এই যুদ্ধবিরতির প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ার পর পুরো কৃতিত্ব এককভাবে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঝুলিতে। এখন সব প্রশংসা, সব কৃতজ্ঞতা যাচ্ছে ট্রাম্পের দিকে, নেতানিয়াহুর দিকে নয়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এখন ভাবতে হচ্ছে রাজনৈতিকভাবে টিকে থাকার পথ খুঁজে বের করতে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে যখন ইসরায়েলি বন্দীদের মুক্তি সম্পন্ন হবে, তখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে মোড় ঘুরে যাবে। ওদেহ বলেন, যখন জিম্মিরা মুক্তি পাবে, তখন ফের যুদ্ধে জড়ানো নেতানিয়াহুর জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। তবে তিনি যোগ করেন, যুদ্ধবিরতির এই ধাপ শেষ হতেই তিনি একটি সুবিধাজনক ঘোষণা দিতে পারবেন, হয় এই সরকার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, নয়তো আগাম নির্বাচনের ডাক দেবেন। গাজা যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়াটা ইসরায়েলের সামরিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক চাপের ফল, এমন ধারণা এখন ইসরায়েলের জনমত এবং গণমাধ্যমে ঘুরছে। নেতানিয়াহু ২ বছর ধরে যুদ্ধের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার যুক্তি দিয়ে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু এখন সেই ভিত্তি দুর্বল হয়ে গেছে। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে তার সরকারের জনপ্রিয়তা কমে এসেছে। সেই সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা এবং শান্তিতে নোবেল পাওয়ার ইচ্ছা পুরো ঘটনাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। ওদেহের ভাষায়, নেতানিয়াহুর সামনে এখন শুধুমাত্র একটি মাত্র প্রশ্ন, তিনি কি এই শান্তি চুক্তিকে নিজের বেঁচে থাকার সিঁড়ি বানাতে পারবেন, নাকি এটি হবে তার রাজনৈতিক পতনের সূচনা। গাজা যুদ্ধ শেষ হলেও ইসরায়েলি জাতীয় রাজনীতি এখন নতুন এক যুদ্ধে প্রবেশ করেছে, আর তা হচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং এর বিরোধীদের ক্ষমতার যুদ্ধ।